আসসালামু আলাইকুম। ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে একটা করি যে গত একটা ভঁ, লাইভটার ভঁ আগের লাইভ একটা ভঁ, ভঁ করে শব্দ হচ্ছে ভাই। একটা ভঁ, ভঁ করে শব্দ হচ্ছে। আপনি কি কোনো পাম আ স্পিকারের পাশে কথা বলছেন? না, না আমি স্পিকারের পাশে কথা বলছি না। এবার দেখেন তো ঠিক আছে? এবার ঠিক আছে বলেন। আচ্ছা। গত লাইভের আগের লাইভটা যেটায় আপনার সাথে আমি আলোচনা করেছিলাম মেবি হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু পেটুক ছিলেন কিনা বা এই বিষয়ে। তো ওই লাইভটা দেখলাম মানে লাস্টে একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল এবং পরে একদমই ডিলিট হয়ে গেছে। মানে আসলে কোনো সমস্যা হয়ে গেছিল নাকি? ওটা কি আবার মানে আপনারা আপলোড দিতে পারবেন কিনা? কারণ লাইভটা দেখলাম অনেক আলোচনা হয়েছিল। মানে না ওখানে নেই। ডিলিট তো কেন নেই? হয়ে যাওয়ার কথা না। ডিলিট হয়ে যাওয়ার কথা না। ওটা আছে। আ ওটা গত লাইভের আগের লাইভে হয়েছিল নাকি? জি, জি। গত লাইভের আগের লাইভটা। উই আ বিন আ StreamYard এ কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। যে কারণে আমরা লাস্টের দিকে আমরা শেষ করে দিতে হয়। ওইটা YouTube এ পরে YouTube এ এটা চলছিল। এটা বন্ধ করা যাচ্ছিল না YouTube থেকে। কারণ StreamYard থেকে বন্ধ করলে এন্ড স্ট্রিম দিলে এটা হচ্ছে না, কাজ হচ্ছে না। তখন পরে গিয়ে আমি সেটা YouTube এ ঢুকে সেটা ম্যানুয়ালি বন্ধ করেছি। কিন্তু ম্যানুয়ালি বন্ধ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা আবার আনলিস্টেড হয়ে গেছিল ভিডিওটা। পরে এখন আবার আমি ঠিক করে দিয়েছি। এখন আপনি ঢুকে দেখেন সেটা আবার পাবেন। ওটা মানে আমি পরের দিন মানে ওইদিন সকালে রাতে হয়েছিল একটা সকালে দেখেছিলাম পরবর্তীতে আবার একটু কিছু বিষয় দেখার জন্য যাই দেখি যে লাইভটা ওখানে নেই। ওই ১ম লাইভটা। এজন্য আরকি। এখন আচ্ছা ঠিক ঠিক আছে। আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার প্রশ্নে চলে যাই। তো আপনার যে লেখাটা, এই লেখাটা ধারাবাহিকভাবে পড়ছিলাম। ওখানে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা? ওখানে একটা ঘটনা আপনি করেছেন যে গুপ্ত হত্যা করা। কাব ইবনে আশরাফ, আবু রাফি এবং আসমা বিনতে মারওয়ানের যে হত্যাকাণ্ড বিষয়টা। মানে উল্লেখ করেছেন যে এখানে মূল পয়েন্ট হিসেবে দেখিয়েছেন যে তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কটূক্তিকারী ছিল এই অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে নাকি? নাকি আরো কোনো কারণ ভ্যালিড রিজন আছে বলে আপনি দাবি করছেন? আর কোন রিজন ওইখানে ছিল না। মূল রিজনটাই ছিল এটা ইমাম ইবনে তাইমিয়া তার গ্রন্থে লিখেছে। আ ইমাম ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ আছে। আস-সারিমুল কি যেন নাম? নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তার একটা বিখ্যাত গ্রন্থ যে আ যে মানে নবীকে কটুক্তিকারীর উপরে তরবারি, হ্যাঁ? উন্মুক্ত তরবারি। সেটার বাংলা অনুবাদ উন্মুক্ত তরবারি করা হয়েছে। সেই বইটার ভিতরে ইমাম ইবনে তাইমিয়া যে জিনিসটা লিখেছে যে এদেরকে হত্যা করার মূল কারণ ছিল নবী সম্পর্কে কটূক্তি করা। বাদবাকি কারণগুলা সেগুলা যদি তারা করত বা না করত তা দিয়ে তো আসলে তেমন কিছু যাইত আসতো না। কটূক্তি করার জন্যই তাদেরকে এই গুপ্ত হত্যাগুলা করা হয়েছে। এটা ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য। জি, অবশ্যই। তবে আমার কাছে কিছু মানে বললাম যেমন ইবনে সাদের তাবাকাত আর আত-তাবারির হচ্ছে তাফসীর ও তারিখ গ্রন্থে মানে মূল কারণ দেখানো হচ্ছে যে তারা মূলত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছিল জন্য তাদের মানে এই হত্যাকাণ্ডের ইয়েটা। এই বিষয়ে মানে না, আরো এটা মানে এটা এটা হচ্ছে এটা মূল কারণ না। এটা যুদ্ধের পরিকল্পনা করলো কি করল না তাদের কিছুই যাইতে আসতো না। যদি কেউ কটূক্তি করে তাহলে তাকে জবাই করতে হবে। এটা ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। ইমাম ইবনে তাইমিয়ার গ্রন্থটা আপনি চাইলে এই মুহূর্তে আপনাকে আমি খুলে বের করে দেখাতে পারি। উন্মুক্ত তরবারি সেটার ভিতরে আ আমার কাছে আছে, বইটা আমার কাছে আছে। সেটার ভিতরে খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে একটা মহিলা আছে যে হচ্ছে গিয়ে মুহাম্মদের সাহাবী ছিল। একজন অন্ধ সাহাবীর একটা ক্রীতদাসী ছিল। সেই ক্রীতদাসী মুহাম্মদ সম্পর্কে কটূক্তি করত। তখন রাতের বেলা সেই অন্ধ সাহাবী তার ওই যে উম্মে ওয়ালাদ ক্রীতদাসীর পেটে ছুরি ঢুকিয়ে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলে। সকালবেলা মুহাম্মদ যখন এসে জিজ্ঞেস করে তখন সে বলে যে, "এভাবে হত্যা করে ফেলছি।" এবং এটার জন্য তার বলে যে, "এটা ঠিকই আছে। এই রক্তের কোনো মূল্য নাই।" মুহাম্মদ এই হ্যাঁ, এই মন্তব্য হাদিস করে। তো হ্যাঁ, এর আগেও দেখিয়েছেন। ওটা নিয়ে আমি আসলে একটু আলোচনা আলেমদের সাথে করার সুযোগ পাচ্ছি না। কয়েকদিন অসুস্থ তো বাড়ির বাইরে। কালকে ওটা দেখব। হুম, তবে যেটাই সেই যে সেই হাদিসে অন্যান্য এই জিনিসটা ব্যাখ্যাতে আছে। সেই হাদিসে এটা আছে যে মুহাম্মদ সম্পর্কে সামান্যতম কটূক্তিও যদি কেউ করে, ইমাম মালিকের মতে মুহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল। এটাও যদি কেউ বলে, সেটা ভুলে বলে থাকুক, ভুলে বললেও তাকে মেরে ফেলতে হবে সাথে, সাথে। তার কোনো বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা কাফের বলুক বা মুসলিম বলুক, এটা দিয়ে কিছু যায় আসে না। তাকে যখনই মুসলমানরা ক্ষমতাশালী হবে তখন তাকে জবাই করতে হবে। এটাই ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। কাব বিন আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান এদেরকে এই কারণেই জবাই করা হয়েছে। এই কারণেই হত্যা করা হয়েছে। এখানে আমি কাব বিন আশরাফ এবং আবু রাফের কথাটাই বলছি। কারণ আসমা বিনতে মারওয়ানের বিষয়টা দেখলাম ঐতিহাসিকভাবে মানে সনদ দুর্বল। অনেকে এটাকে বানোয়াট বলেছে। এজন্য উনার বিষয়ে বলছি না। কাব বিন আশরাফ হ্যাঁ, এবং সনদ সনদ আবুর দুর্বল বিষয়টা এই আর্গুমেন্ট আপনি আনতে পারেন যে এটার সনদ দুর্বল। কিন্তু সনদ দুর্বল হইলেও সনদ আছে এবং বহু জায়গা থেকে আছে। হুম? একজন মনে হয় করেছিলেন। নামটা ভুলে গেলাম। একজনের মানে ডকুমেন্টারিতে এটা পাওয়া গেছে মানে ওই আসমা বিনতে মারওয়ানের ঘটনা। আর কিন্তু হচ্ছে আসমা আর বিনতে ২ মারওয়ানের যে চেইনটা আছে, সেই চেইনটাকে যদি আপনি বাতিল করেন, সেই চেইনটা খুব সম্ভবত ওয়াকিদি, হ্যাঁ? এই চেইনটাকে যদি আপনি বাতিল করেন,
তাহলে ইসলামের আরেকটা বিরাট সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে জটিলতাটা ইসলামের ভিতরে আছে, যে ঝামেলাটা আছে, সেই বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে হাদিসটা আছে যে মুহাম্মদ একটা মুচকি হাসি দিয়েছিল। মুহাম্মদ বয়স্ক লোককে দুধ পান করানোর কথা বলেছিল এবং এই বয়স্ক লোকের দুধ পানের যে হাদিসটা আছে সেই হাদিসে সাকলিং এর কথা মানে চুষে খাওয়ার কথা বলা আছে। মুয়াত্তা মালিকের ওই হাদিসটা যদি মুয়াত্তা মালিক থেকে যদি এই হাদিসটা আপনি দেখেন সেখানে আপনি দেখবেন চুষে খাওয়ার বর্ণনা আছে। এখন পরবর্তীতে ইসলামের আলেমরা বলতেছে যে চুষে খাওয়া মানে একটা মেয়ের বয়স্ক একজন পুরুষ আইসা একটা মেয়ের মানে স্তন থেকে চুষে দুধ খায়া মানে ইয়া হচ্ছে মাহরামে পরিণত হইতেছে। এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আলেমদের ভিতরে মতবিরোধ দেখা দিছে। তখন আলেমরা মত দিছে যে এটা চুষে খাইতে হবে না, এটা একটা গ্লাসে ঢেলে বা বোতলে ঢেলে খাইলে হবে। তখন এই যে গ্লাসে ঢেলে যে বা বোতলে ঢেলে যে খাইতে হবে, এই বক্তব্যটার একমাত্র চেইন হচ্ছে ওয়াকিদি। এছাড়া আর কোনো চেইন নাই। এই ক্ষেত্রে মুসলিমরা আবার ওয়াকিদিকে স্বীকার করতে বাধ্য। ওয়াকিদিকে স্বীকার না করলে এখন পর্যন্ত আপনারা যখন যদি একজন মহিলাকে যদি আপনি কি এই জিনিসটা জানেন যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক হাদিস নিয়ে কি আছে ইসলামে? আ আরে ফুয়াদ সাহেব আপনি কি জানেন যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ে ইসলামে কি বলা আছে এটা কি আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখেছিলাম ওয়াকিতির রেফারেন্স থেকে মানে কিছু হাদিস আছে আমি দেখেছিলাম একবার। না, না, এটা ওয়াকিদি রেফারেন্সের হাদিস না। এই হাদিসগুলা সহিহ। হ্যাঁ? হাদিসগুলা একদম সম্পূর্ণ সহিহ। কিন্তু এই যে মানে চুষে খাইতে হবে, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে লেখা আছে চুষে খাওয়ার কথা। আর বোতলে ঢাইলা খাইতে হবে বা গ্লাসে ঢাইলা খাইতে হবে এইটা শুধুমাত্র ওয়াকিদির বক্তব্য। হুম? ওয়াকিদি এটার চেইন, এইটা যে আপনি মুহাম্মদ পর্যন্ত পৌঁছাইবেন সেটার একমাত্র চেইন হচ্ছে ওয়াকিদি। এখন ওয়াকিদিকে যদি আপনি বাতিল করেন, ওয়াকিদিকে যদি আপনি হ্যাঁ, অনেক আলেম আছে যারা ওয়াকিদিকে মিথ্যুক বলেছে, অনেক আলেম আছে যারা ওয়াকিদিকে আ গ্রহণযোগ্য না বলেছে। এখন ওয়াকিদিকে যদি আপনি বাতিল করেন তাহলে তো এই হাদিসে আপনি ধরা খায়া যাবেন। কারণ এই হাদিসে তাইলে তো আপনার বুক থেকে চুষায়া দুধ খাওয়াইতে হবে। তখন আপনি বুক থেকে চুষায়া দুধ খাওয়াইতে বাধ্য হবেন। আপনি কি সেটা মেনে নিবেন যে ইসলামে এই বিধান আছে যে একজন মানে প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে বুক থেকে চুষায়া দুধ খাওয়ায় মাহরামে পরিণত করতেছে। এটা কি আপনি তখন মানবেন ভাই? না, বিষয়টা তো একটু কেমন যেন লাগছে না? তখন তো এটা ওয়াকিদিরে বাদ দিলে তো এটা মানতেই হবে আপনার। তখন তো আর আপনার উপায় থাকবে না। ওয়াকিদিকে যদি আসমা বিনতে মারওয়ানের ক্ষেত্রে বাতিল করেন, আবার ওই ক্ষেত্রে যদি আবার ওয়াকিদির মানে রেফারেন্স ধরে যদি আপনি বলেন গ্লাসে ঢেলা খাইলেও হবে, তাইলে তো ভাই আপনার এটা স্ববিরোধিতা হয়ে যাবে। এক জায়গায় আপনি ওয়াকিদিকে মানতেছেন, এক জায়গায় ওয়াকিদিকে মানতেছেন না। এটা তো তখন হবে না ভাই। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে আমি বললাম যে অনেক ঐতিহাসিক বলেছেন আসমা বিনতে মারওয়ানের ঘটনাটা মানে দুর্বল এজন্য আরকি বললাম। আর তবে এই দুর্বল বিষয়টা যদি আপনি ওয়াকিদির কারণে যদি এটা বলেন না, তাহলে তো আপনি আরেক জায়গায় ধরা খাবেন। আচ্ছা ঠিক আছে। কাব বিন আশরাফ এবং আবু রাফে এই বিষয়ে আপনি কি বলতে চান সেটা তাড়াতাড়ি বলেন ভাই। জি, অনেকক্ষণ অপেক্ষা করে আছি, দেরি না করি। তো এনাদের ২ জনের বিষয়ে যে এই যে গুপ্ত হত্যা করা হয়েছিল, তো এদের বিরুদ্ধে অনেক মানে ঐতিহাসিক বিশেষ করে মানে সিরাত গ্রন্থে লিখছে যে এদের একটা অভিযোগ ছিল যে এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানে এদের মানে হ্যাঁ, গালি দিত, কটূক্তি করত, কবিতা লিখত, এটাও ঠিক। তবে আরেকটা অভিযোগ ছিল যে এরা ষড়যন্ত্র করছিল হচ্ছে মক্কার মুশরিকদের সাথে যে মানে বিভিন্ন সময় তথ্য দিয়ে ইয়ে দিয়ে মানে যুদ্ধের সরিত্র দখল করে। ষড়যন্ত্র যে করেছিল সেটার কি কোনো প্রমাণ হয়েছে এই জিনিসটা? এটার কি কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জিনিসটা গেছে? এবং সেই বিচারিক প্রক্রিয়াতে কি সেই ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল? আ এ বিষয়ে আমার মানে ঠিক সঠিক জানা নাই। আপনাকে আর আবারও বা এ প্রশ্নটা বিষয়ে আমি করি। আপনাকে আবারও একটা প্রশ্ন করি। একজন ব্যক্তি সম্পর্কে মনে করেন আপনি একটা অভিযোগ করলেন এবং অভিযোগ করে তারে মাইরা ফেললেন। সে সেই অভিযোগটা সত্য নাকি সত্য না সেই বিষয়ে আপনি কোনো প্রমাণও দেখাইলেন না। আপনি জাস্ট বললেন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। মনে করেন আপনার এলাকার যে এমপি আপনার বাসায় এসে ঢুইকা আপনার পুরা পরিবারকে মাইরা ফেললো এবং বলল যে এরা আমার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করতেছিল। এখন তারা যে খুনের ষড়যন্ত্র করতেছিল এটা তো একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এবং এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। তাদের জন্য উকিল নিয়োগ করতে হবে, যারা তাদের পক্ষ হয়ে সেই কোর্টে মামলা লড়বে যে তারা আসলে ষড়যন্ত্র করছে কি করে নাই, সেটা তাদের পক্ষ থেকে সেই উকিল সেই বিষয়ে কথা বলবে। এটা সারা পৃথিবীর বিচারিক প্রক্রিয়া। সেটা সেই গ্রিসের সময় থেকে এই বিচারিক প্রক্রিয়াতে বিচার হয়ে আসতেছে। প্রাচীন গ্রিসের যে মানে যখন আ ডেমোক্রেসি যদিও সেটা ডেমোক্রেসি না, তারপরে সো কল্ড ডেমোক্রেট সোসাইটি যখন সেখানে গঠিত হচ্ছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত এটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া। যে একজন যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ দিতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে।
যদি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকে, তাইলে তো যে কেউ যেকোনো সময়ে মনে করেন আজকে ইসরায়েল গাজাতে একটা গণহত্যা চালাইলো। সব মানুষকে মেরে ফেললো। মাইরা ফেইলা বলল যে, "ওরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছিল, চক্রান্ত করতাছিল। আমাদেরকে মেরে ফেলার জন্য ওরা একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হুম? এইজন্য আমরা ওদেরকে ঢুকায়া এক্কারে বোমা মাইরা সাবরে মাইরা লাইছি।" এই দাবিটা যদি করে তখন কি আপনার কাছে সেটা একটা acceptable গণহত্যা হবে? বা পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে ২৫শে মার্চ রাতে যখন আক্রমণ করে, পাকিস্তান আর্মিও কিন্তু একই কথা বলেছিল যে, "ওরা ষড়যন্ত্র করতাছে। ওরা ভারতের সাথে মিল্লা আমাগো পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছে।" হ্যাঁ? এই ষড়যন্ত্র কইরা এইজন্য ওগরে আমরা মারছি। হ্যাঁ? এইটা তো ভাই যেকোনো যেকোনো খুনি, যেকোনো ডাকাত, যেকোনো মানে বদমাইশ লোকই ঠিক একই কাজ করবে। একটা খুনকে জাস্টিফাই করার জন্য এই ধরনের একটা কথা বলতে পারে। কিন্তু তাদের এই বক্তব্যটা সঠিক কিনা সেটা তো বিচারিক প্রক্রিয়ার উপরে নির্ভর করবে। এই গুপ্ত হত্যার ভিতরে তো যারা খুন হইছে তাদের তো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই ছিল না। তারা তো জানতও না যে তাদেরকে খুন করা হবে। তাদেরকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া হয়, তাহলে তো সেটা একটা স্রেফ গুপ্ত হত্যা, স্রেফ খুন এবং সেটা একটা বদমাইশি কাজ ভাই। এই জিনিসটা কি আপনি বুঝতে পারছেন না? জি, মানে যেটা বলতে চাচ্ছেন যে অবশ্যই এগুলা মানে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। কিন্তু মনে আপ করেন আপনি 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 যদি কারো আপনার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে তো সেটা একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর তার আগে আপনার বিরুদ্ধে অভিযোগটা আনতে হবে। অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে। একটা নিরপেক্ষ বিচারকের কাছে সেই জিনিসটা আসতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনার বিরুদ্ধে যে অভিযোগ মানে প্রমাণগুলো আছে সেগুলো উপস্থাপন করতে হবে। আপনিও তখন সেইগুলাকে খণ্ডন করবেন। খণ্ডনের পরে তারপরে যদি আপনার যদি কোনো শাস্তি হয় তখন আমরা বলতে পারব যে এইটা একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। যদি বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে না যায় তাহলে তো সেটা একটা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো কোনো অবস্থাতেই acceptable হইতে পারে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা কোন মানে এটা acceptable যদি একটু বলতেন? যেটা বলছেন আমিও এই বিষয়ে মানে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে যেভাবে মানে আধুনিক ইয়ে অনুযায়ী যে আচ্ছা আদালত বাংলাদেশে যে র‍্যাব যখন কাউকে ধরে, ধইরা তারপর মেরে ফেলে। মাইরা গুলি করে মাইরা তারপরে তারা প্রেস বিজ্ঞপ্তি দেয়। আমরা সন্ত্রাসীকে ধরেছিলাম সেখান থেকে ধরার পরে তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধারে বের হলাম। বের হওয়ার পরে সেই সন্ত্রাসীর যে সঙ্গী সাথীরা লুকিয়ে থাকা সঙ্গী সাথীরা অতর্কিতভাবে আমাদের উপর গুলি চালায়। তখন আমরা আত্মরক্ষার স্বার্থে তাদের উপরে গুলি চালাই। গুলি চালিয়ে তাদেরকে আমরা ঘটনাস্থলে তা গো মা মানে গো মা গোলাগুলিতে ঘটনাস্থলে সেই শীর্ষ সন্ত্রাসী এবং তার সঙ্গী সাথীরা সবাই নিহত হয়। এই টাইপের যে একটা প্রেস রিলিজ র‍্যাব থেকে নিয়মিত দেয়া হয় বা দেয়া হইতো এই গত মানে বিএনপি আমল, আওয়ামী লীগ আমল পুরা সময় ভাই এই প্রেস রিলিজ পড়তে একই প্রেস রিলিজ পড়তে মুখস্থ হয়ে গেছে কাহিনী। সবসময় পড়তাম যে গোপন চক্রান্ত, গোপন ষড়যন্ত্র অপরাধীকে ধরা হইছে। তার কাছে গোপনে র‍্যাবের হাতে ধরা পড়ছে তারপরে নাকি তার লুঙ্গির ভিতরে নাকি বন্দুক ছিল ভাই। র‍্যাবের হাতে ধরা পড়ার পরেও নাকি লুঙ্গি থেকে সে বন্দুক বাইর করে তাদেরকে গুলি করছে। কি একটা অবস্থা, হ্যাঁ? ২ দিন সে র‍্যাবের হেফাজতে জেল হাজতে ছিল। তারপরে নাকি লুঙ্গির ভিতর থেকে নাকি সে বন্দুক বাইর করে তাদের উপর অতর্কিত আক্রমণ চালাইছে। তারপর নাকি বন্দুক উদ্ধার করতে যাইতে গিয়া নাকি সেখানে লুকিয়ে থাকা ওর সঙ্গী সাথীরাও এখানে এখনো বয়া রইছিল। মানে এগুলা যে র‍্যাবের একটা মানে ফাত্রামি এগুলা তো র‍্যাব যে এই ধরনের প্রেস রিলিজ দেয় কেন? সেগুলো তো ভাই আমরা সবাই বুঝি যে এরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায়। মানুষকে ধইরা মাইরা ফেলে। হ্যাঁ, হয়তো তারা অপরাধী। হয়তো কেউ এদের ভিতরে যাদেরকে মেরে ফেলে তাদের ভিতরে অনেকেই হয়তো অপরাধী সেই বিষয়টা আমরা জানি না। কিন্তু র‍্যাবের তো এই এখতিয়ার নাই তাদেরকে মেরে ফেলার। এইটা তো সিদ্ধান্ত নিবে কোর্ট। আদালত সিদ্ধান্ত দিবে তার বিপক্ষে কি যুক্তি প্রমাণ আছে সেগুলোর সাপেক্ষে আদালত সেটা সিদ্ধান্ত দিবে তাদেরকে কি শাস্তি দিতে হবে। র‍্যাবের তো এই এখতিয়ার নাই তাদেরকে মেরে ফেলার। র‍্যাব যেটা করে যে এই ধরনের একটা গল্প ফাইদা একটা প্রেস রিলিজ দিয়ে তাদেরকে মেরে ফেলে। মেরে ফেলে তারপর একটা মানে পত্রিকাতে এই জিনিসটা ছাপায় দেয় যে লুকিয়ে থাকা সঙ্গী সাথীরা বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। এই সমস্ত ধুনফুন তো ভাই মানুষ বুঝে ভাই। আপনারা যদি এখন এই সমস্ত ধুনফুন মানে মনে করেন এই র‍্যাবের এই ধুনফুন এগুলা দিয়ে এখনকার মানুষরে বুঝাইবেন, এটা তো হবে না ভাই। এই যে মোহাম্মদ বলছে এরা ষড়যন্ত্র করতেছিল আমারে মাইরা ফেলাইতো, আমারে সবাইরে মাইরা ফেলানোর ষড়যন্ত্র করতেছিল। ভাই ষড়যন্ত্র যে করতেছিল সেটার সপক্ষে কি প্রমাণ তোমাদের কাছে ছিল? তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। তারপরে তো সেটাকে একটা বিচারিক প্রক্রিয়ার ভিতরে আনতে হবে। তাকে যদি সে এটা করে থাকে তাহলে তাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে একটা নিরপেক্ষ বিচারকের কাছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে বিচার প্রক্রিয়া চালাইতে হবে। তখন যদি সেই বিচার প্রক্রিয়াতে যদি সে দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তখন তাকে কোনো একটা শাস্তি প্রদান করা যেতে পারে। তখন আর আমরা এইভাবে আ মানে সমালোচনা করার আমাদের স্কোপটা থাকতো না। কিন্তু এটা তো ভাই গুপ্ত হত্যা করছে এটা নিয়ে আপনি আবার জাস্টিফাই করতেছেন। এটা ভাই কেমন কথা? আপনার কি ভাই লজ্জা শরম নাই নাকি? না আসলে আমি যেটা মানে ভাবছিলাম মানে যেভাবে যে
এরকম গুপ্ত হত্যা কিন্তু অনেকেই হয়েছে। প্রত্যেকটা মানে অনেক রাষ্ট্র যেমন আরে আপনার অনেকে ছোট হয়ে থাকলে সেগুলো খারাপ হইছে। গুপ্ত হত্যা হইলে খারাপ হবে ভাই। গুপ্ত হত্যা তো আচ্ছা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। অনেকে তাহলে হইছে, আমি অনেকে তো ঘুষ খাইতেছে। তাইলে কি ঘুষ কি আছে নাকি? এখন আপনার বিরুদ্ধে যদি এখন ধর্ষণের মামলা হয়, আপনি যদি আদালতে গিয়ে বলেন যে, "ভাই অনেকেই তো ধর্ষণ করেছে। অনেকেই ভাই আমেরিকাতেও ধর্ষণ হয় ভাই।" তাইলে কি আদালত আপনারে ছেড়ে দিবে ভাই? আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি। তাহলে আপনি মানে আপনার আরে ভাই মতামত জানতে এই চাচ্ছি। পয়েন্টের উত্তর দেন। আপনি যে বললেন অনেকেই তো অনেক দেশে তো গুপ্ত হত্যা হয়েছে। এই যে এটা যে আপনি আনলেন, এই জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন। অনেক দেশে গুপ্ত হত্যা হয়েছে, অনেক দেশে গুপ্ত হত্যা করে। এইজন্য আমার নবী করলে, আমার নবী করছে। এইটা তো কোনো জাস্টিফিকেশন হইতে পারে না। অনেক দেশে তো রেপ হয়। এখন যদি আপনাকে আপনার বিরুদ্ধে যদি একটা রেপের মামলা দায়ের করা হয় আদালতে, আপনি কি আদালতে গিয়ে এই আর্গুমেন্ট দিতে পারবেন? যে ভাই অনেক দেশেই তো রেপ হয়, আমেরিকাতেও রেপ হয়, জার্মানিতেও রেপ হয় ভাই। এই আর্গুমেন্ট দিলে কি তখন জজ সাহেব আপনাকে এই সিদ্ধান্ত দিবে যে, "ও ফুয়াদ সাহেব ভালো কথা তো তুমি বিরাট যুক্তি দিছো তো। মারাত্মক যুক্তি। অনেক দেশে রেপ হয়। সুতরাং ফুয়াদ তো রেপ করে কোনো খারাপ কাজ করে নাই। অনেক দেশেই তো রেপ হয়।" আপনাকে কি পৃথিবীর কোনো কোর্ট কি এই সিদ্ধান্ত দিবে যে অনেক দেশে যেহেতু রেপ হয়, অনেক দেশেই যেহেতু অনেক মানুষ রেপ করে সেহেতু ফুয়াদ কোনো খারাপ কিছু করে নাই। এটা সিদ্ধান্ত দিবে? নাকি কোর্ট বলবে অনেক দেশে যদি হয়ে থাকে সেটা খারাপ হয়, তুই যে করছস তুইও খারাপ করছস। এটা বলবে। হ্যাঁ, অবশ্যই বলবে এটাই যে, যে দেশে হোক মানে সবাই খারাপ যেটাই হয়। তবে মানে আমি তাহলে যে আপনি বিষয় এই আর্গুমেন্ট আপনার কাছে কেন মনে হইল যে এই জাস্টিফিকেশন দেয়া যায় যে অনেক দেশে মানে গুপ্ত হত্যা হয়, অনেক দেশে গুপ্ত হত্যা চালায়। এই আর্গুমেন্ট এই জাস্টিফিকেশন যে দেয়া যায়, এটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা আপনার কে মানে এই না, ধরনের ভাই এগুলো তো আম উদ্ভট কথাবার্তা ভাই। না ভাই আসলে আমি যে মানে যে কারণে বলতেছি যে আমি দেখলাম যে অনেক রাষ্ট্রে মানে আইনগতভাবে এটা বৈধতা দেওয়া হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেই। যেমন আপনার ওসামা বিন লাদেনকে আইনগতভাবে যেভাবে মারা হয়েছিল, তখন তো আইনগতভাবে আইনগত যুক্তরাষ্ট্র বলছিল যে এটা আইনগতভাবে মানে নেসেসারি ছিল। হ্যাঁ, বলেন। আইনগতভাবে বৈধতা দেয়া আছে সেটা একটু দেখান তো আমাদেরকে। আমরা যেটা জানি যে তাদের বিরুদ্ধে যখন আ কোন একটা জঙ্গি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য অনেক ডকুমেন্টস লাগে। আমেরিকাতে বা ইউরোপে যদি কোন একটা সংগঠনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করতে হয়, তাহলে কোর্টের মাধ্যমে করতে হয় এবং সেটার সপক্ষে অনেক দলিল প্রমাণ লাগে। অনেকগুলা এভিডেন্স তাদেরকে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে তারা কোর্ট থেকে বা সংসদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই সংগঠনটাকে এখন থেকে আমরা মানে জার্মানি রাষ্ট্র হিসেবে মনে করেন আপনি একটা সংগঠন করলেন আজকে। আ ফুয়াদ বিন আ কুদ্দুস নামক একটা সংগঠন করলেন, হ্যাঁ? এই সংগঠন বাংলাদেশে আপনি সংগঠন চালাইতেছেন। এই সংগঠনকে জার্মানি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করবে না। কারণ আপনাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ জার্মানির কাছে নাই। আপনার সংগঠনকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হয়, তাহলে আমি যদি চাই যে আপনার সংগঠনটা একটা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হোক, তাহলে আপনার সংগঠনের বিরুদ্ধে অজস্র প্রমাণাদি জার্মান সরকারকে প্রোভাইড করতে হবে। সংসদে বিল উত্থাপন করতে হবে, বারবার বিল উত্থাপন করতে হবে, প্রমাণাদি দিতে হবে। ওই সংসদের লোকেরা বসে বলবে, এই যুক্তি তো মানা যাবে না, এই প্রমাণ তো ভ্যালিড না। নানা তর্ক বিতর্কের পরে অনেক কিছু দেখানোর পরে তারপর যদি মানে জার্মানির পার্লামেন্ট থেকে এবং কোর্ট থেকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়, সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। একবার যদি জঙ্গি সংগঠন এটাকে প্রমাণ করা যায় কোন একটা সংগঠনকে এবং আপনার বিরুদ্ধে যখন আপনি যদি সেই সংগঠনের মানে একজন নেতা হন, আপনার বিরুদ্ধেও যদি অভিযোগ প্রমাণিত হয়, মানে জার্মানির কোন কোর্টে বা জার্মানির কোন আ মানে মানে বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তখন আপনাকেও সুযোগ দেওয়া হবে যে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে এতদিন পর্যন্ত। এতদিনের ভিতরে আপনাকে কোর্টে হাজির হয়ে দেখবেন আপনি বিভিন্ন কোর্ট থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই এতদিনের ভিতরে তুমি আইসা তোমার আত্মপক্ষ সমর্থন করে তুমি স্যারেন্ডার করে তুমি আত্মপক্ষ সমর্থন করো এই কোর্টে এসে। আপনি যদি সেই সময়সীমার ভিতরে নিজে কোর্টে এসে আত্মপক্ষ সমর্থন না করেন বা আ আত্মসমর্পণ না করেন, আপনি যদি এভিডেন্স না দেখান, তখন কোর্ট থেকে হুলিয়া জারি করা হবে যে আপনার বিরুদ্ধে তখন গ্রেফতারি পরোয়ানা বা আপনাকে দেখামাত্র গুলি, এই ধরনের কিছু নির্দেশনা কোর্ট থেকে তখন জারি করা হবে। যখন দেখা যাবে যে আপনি পুরা মানুষের জন্য ক্ষতিকর কোনো মানুষকে খুন করে ফেলবেন বা আপনার দ্বারা বিরাট ক্ষয়ক্ষতি হবে, তখন কোর্ট থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। অনেক এভিডেন্স এর উপর ভিত্তি করে অনেকগুলা বাই প্রক্রিয়া পার হওয়ার পরে ওসামা বিন লাদেন এবং মানে আল কায়দা এদের বিরুদ্ধে লক্ষ প্রমাণ, এমনকি ওসামা বিন লাদেনের নিজস্ব বক্তব্যই আছে যে সে টুইন টাওয়ারে হামলা করছে। এটা মানে প্রমাণের কোনো আর কোনো কিছু বাকি নাই। যে ওসামা বিন লাদেন খুব গর্ব করে এই জিনিসটা বলছে এবং আমেরিকান সরকার থেকে বারবার তালেবান সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে তোমরা ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো। তাহলে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আমরা
তার করব। সে যে টুইন টাওয়ারে হামলা করছে সে এবং আরো অনেকগুলা জঙ্গি হামলা করছে, সেগুলোর বিরুদ্ধে আমরা বিচারিক প্রক্রিয়া চালাবো। কিন্তু তালেবান সরকার কখনোই সবসময় বলছে যে, "না, কখনোই ওসামা বিন লাদেনকে ফেরত দেওয়া হবে না।" এই জিনিসটা যখন বারবার চাওয়া হয়েছে, বারবার রিফিউজ করা হয়েছে, তখন গিয়ে আমেরিকান সরকার এই ইসে গেছে যে ওসামা বিন লাদেনেরও সেই সুযোগটা ছিল। যদি সেই সময়ে তালেবান সরকার যদি ওসামা বিন লাদেনকে হস্তান্তর করত, তাহলে তার একটা বিচার প্রক্রিয়া হইতো। একটা মানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে হস্তান্তর করা হইতো আমেরিকান সরকারের কাছে এবং আমেরিকান সরকার তার একটা বিচার প্রক্রিয়া অবশ্যই করত। কিন্তু সেইটা তো সেই অবস্থা তো রাখে নাই। তখন তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন আমেরিকান স ইয়ারা যখন ওসামা বিন লাদেনকে পাইছে, ততদিনে তো সেই মানে ডেট পার হয়ে গেছে ভাই। তখন তো তখন তো মেরেই ফেলবে। তখন তো আর কোন নাই। যদি সে আগে সেই জিনিসটা করত, তাহলে তো সে সেই তার বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে সে যাইতে পারত। সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত। আর আত্মপক্ষ সমর্থন তো সে করবেও না ওসামা বিন লাদেন। সে তো সরাসরি বইলেই দিছে, এই কুফরি, এই তাগুতি আইনের কাছে সে কখনো মাথা নত করবে না। এই আমেরিকান কোর্ট বা ইউরোপিয়ান কোর্ট বা জাতিসংঘের কোর্টের কাছে সে কখনো মাথাই নত করবে না। সে কখনো যাবেও না। মানে এগুলা সে মানেই না। সে শুধুমাত্র আল্লাহর আদালত মানে, আল্লাহর বিচার মানে। তাহলে তো সে অলরেডি আ যা করার সে নিজেই করে দিছে। এখানে তো আর কিছু বলার নাই ভাই। আমরা একদম পরিষ্কার ভাবে বৈধভাবে তাকে হত্যা করা হয়েছে। এখানে কোনো অবৈধতার কিচ্ছু নাই। হ্যাঁ, ফুয়াদ আপনি বলেন যে এই ওসামা বিন লাদেন এবং যে বাগদাদিকে যে বাগদাদিও মরছে কুত্তার কামড় খায় না কেমনে মরছে যেন? এদের মৃত্যুর ভিতরে তো কোনো অবৈধ কোনো ঘটনা ঘটে নাই তো। আচ্ছা, আমি যেটা বলছি যে, বলছেন যে বিচার কার্যের মধ্য দিয়ে যেতে হবে বা এরকম কিছু। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল। আমার এক্সাম্পলটা ভুল হলে আপনি বুঝাই দিয়েন। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিভিন্ন রাজাকারকে টার্গেটেড কিলিং করা হইছে মুক্তিফৌজের দ্বারা। তাহলে এটা কি ভাই অবৈধ ছিল? আপনার কাছে কি মনে এটা হয়? যুদ্ধের নীতি ভিন্ন। যুদ্ধ যখন একদম মানে সম্মুখ সমরে যখন থাকবে তখন যখন অস্ত্রসহ থাকবে তখন অস্ত্র দ্বারা যখন আপনাকে খুন করে ফেলতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে তখন আপনার সেই অধিকার থাকবে আপনার নিজেকে প্রোটেকশন এর। কিন্তু সেই বাহিনী যদি অস্ত্র ফেলে দেয়, হাত থেকে যদি ফেলেও দেয়, মনে করেন রাজাকারের সাথে আপনি যুদ্ধ করতেছেন, আপনি মুক্তি বাহিনী, আপনি রাজাকারের সাথে যুদ্ধ করতেছেন। হঠাৎ রাজাকারের হাত থেকে অস্ত্রটা পড়ে গেছে। জেনেভা কনভেনশন অনুসারে আপনার তখন গুলি থামায় দিতে হবে। আপনি তখন গুলি করতে পারবেন না। যেহেতু সে অস্ত্র ছেড়ে দিছে। অস্ত্র আর হাতে ধরে নাই। সেই মুহূর্তে আপনার তাকে খুন করা থেকে বিরত থাকতে হবে। যখন সে আবার যদি অস্ত্র ধরে তখন আপনি আবার অস্ত্র ধরতে পারবেন। কিন্তু অস্ত্র তার হাতে নাই। এই অবস্থাতে আপনি তার উপরে কোন ধরনের কোন টর্চার, কোন ধরনের নির্যাতন, কোন ধরনের আক্রমণ কিচ্ছু করতে পারবেন না। জেনেভা কনভেনশনে খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে ভাই। পৃথিবীর যেকোনো যুদ্ধরত বাহিনী যদি একটা বাহিনী যদি অস্ত্র হাত থেকে ফেলে দেয়, সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয়ে যাবে। তাদের উপরে আর কোনো নির্যাতন, হত্যা, খুন এগুলা করা যাবে না। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, একটা আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে সেই বিচারিক কার্যক্রমের ভিতর দিয়ে তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদেরকে কোনোভাবেই হত্যা করা যাবে না, কোনোভাবে নির্যাতন করা যাবে না, কোনোভাবে দাস হিসেবে ব্যবহার করা যাবে না, তাদেরকে শ্রমিক হিসেবে কাজে লাগানো যাবে না। এগুলা কিচ্ছু করতে পারবেন না ভাই। আপনি কি ভাই জানেন না এগুলা? এগুলা কখনো পড়েন নাই? হ্যাঁ, পড়েছি টুকটাক। কত মানে জেনেভা কনভেনশন তাহলে নিয়ে ওরকম এই বিস্তারিত এই জিনিস পড়া আছে। জানেন না যে একটা যুদ্ধরত ২ টা বাহিনীর ভিতরে একটা বাহিনী যদি অস্ত্র সমর্পণ করে, অস্ত্র হাত থেকে ফেলে দেয়, সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয়। সাথে তাদের কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। যতক্ষণ এ পর্যন্ত তার হাতে অস্ত্র আছে, ততক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার সেই অধিকারটা থাকবে না। আপনি আপনার নিজের প্রোটেকশন এর জন্য তাকে আপনি মানে গুলি করতে পারবেন। আপনার সেই রাইট তখন মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার হাতে যখন অস্ত্র, মনে করেন আপনাকে কেউ আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন, আপনাকে কেউ ছুরি দিয়ে আপনাকে দৌড়ে আসতেছে মারতে। আপনার সেই রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে। আইনগত অধিকার আপনার চলে আসবে যে আপনি তাকে মানে মেরে ফেলবেন। তার হাতে যতক্ষণ ছুরি আছে। কিন্তু সে ছুরি ফেলে দিছে। ছুরি ফেলে আপনার দিকে তাকায় আছে। এই মুহূর্তে আপনি আর তাকে হত্যা করতে পারবেন না। কিন্তু যদি এরকমের আপনার থাকে, মানে আশঙ্কা থাকে যে সে হয়তো তার পেটে হয়তো একটা বোমা আছে। সে হয়তো এই বোমটাতে সে আমার তার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু তার পেটে একটা বোমা আছে। সেই বোমাটাতে চাপ দিলে আমি আমার পরিবার শুদ্ধ উইড়া যাবো। এই রকমের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আপনার আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মানে গুলি করার রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা যেটা আপনি যদি মনে করেন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামছেন। আপনার পেটে বোমা, হ্যাঁ? আপনি চাপ দিলে পুরা এয়ারপোর্ট উইড়া যাবে। এই রকমের যদি তাদের কাছে এই তথ্য থাকে যে আপনার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু আপনার পেটে বোমা নিয়ে আপনি আসছেন, তখন সিকিউরিটি ফোর্সের এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মাথায় একদম কপালের মাঝখানে ঠাস করে গুলি মাইরা আপনাকে সাথে মেরে ফেলা। কারণ আপনার যদি সামান্যতম চেতনাও থাকে আপনি সেই সুইচে চাপ দিয়ে ফেলতে পারেন এবং পুরা এয়ারপোর্টটাতে উইড়া যেতে পারে। এই কারণে তখন সাথে আপনাকে টার্মিনেট করা সেই অধিকার তখন প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি কি এই জিনিসগুলা ভাই জানেন না?
হ্যাঁ, জানি। অত বিস্তারিত জানি না। আমি মানে ওই রাষ্ট্রবিজ্ঞান বা ওভাবে ওগুলো নিয়ে পড়িনি সায়েন্স স্টুডেন্ট। মানে টুকটাক যেগুলা আমাদের সমাজবিজ্ঞান বই-টই পড়ছি, কম বেশি জানি হ্যাঁ, যে একটা যুদ্ধকালীন সময় একটা মানে শত্রুপক্ষের কেউ যদি অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করে তখন তাকে গুলি করা এটা বৈধ নয় আন্তর্জাতিকভাবে। এই যে পাকিস্তান বাহিনী যে মানে ১৬ই ডিসেম্বর যে সিগনেচার করলো, আমরা আত্মসমর্পণ করছি। এরপরে কতজন পাকিস্তানি সৈন্য তাদেরকে তো বাঙালিরা ধইরা পিটায় মেরে ফেলছে নাকি? কি বলেন? তাদেরকে তো পিটায় মেরে ফেলার কথা নাকি? ৯০,০০০ ৯৩,০০০ সৈন্য যে ছিল, তাদেরকে তো মোটামুটি মনে করেন সবারই বাঙালিরা ধইরা পিটায় পুরা মেরে লাইছে নাকি? কি বলেন? না, তাদেরকে তো রাষ্ট্রীয় প্রোটেকশন দিয়ে মানে নিরাপদে বের করে দেওয়া হয়েছে। এটা তো একটা বেশ ওয়াও! তাই নাকি? তাই নাকি? কি কন ভাই? এটা কেমনে হইলো? ভাই কেমনে হইলো ভাই? কেন হইলো এটা? এটা হয়তো বৈধ নয় তাই আমি আমাদের স্যারের কাছে শুনছি ও, যে আসলে অনেক লোক ও, যুক্ত ও, ও, মানে ওই যে যেই সিগনেচারটা করবে এবং যেই অস্ত্রটা ফেলে দিবে, সাথে তারা কি এমন পাইলো যে তাদেরকে আর কেউ মারল না? বলেন তো ভাই? আইনে আছে যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা আইন যে অস্ত্র ফেলে দিলে তাদের ও! বিরুদ্ধে আর অস্ত্র ও ধরা যাবে মানে না। হচ্ছে আপনি বলতে চাচ্ছেন মানে বাঙালিরা এই কাজটা করছে, দেখায় দিছে যে এই আইনটা তারা ফলো করছে যে যেহেতু পাকিস্তানি আর্মি সৈন্য ফেলে দিছে, সৈন্যরা অস্ত্রটা সারেন্ডার করছে, অস্ত্র জমা দিছে। এখন আর তাদের গায়ে হাত দেওয়ার কোনো উপায় নাই। নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। যত রাগ ঘৃণাই থাকুক না কেন, মনে করুন ওই বেটায় আমার পরিবারের ৩ জনের মারছে। কিন্তু বাঙালির তো আর উপায় নাই এদেরকে মারার নাকি? যখন সে অস্ত্র ছেড়ে দিছে। না, ওভাবে মারতে পারবে না। এখন খুব বেশি হলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সরাসরি তো গুলি করতে পারবে দারুণ, না। দারুণ। এই তো আপনি তো ভাই জানেন। তাইলে আপনি কেন এইগুলা উল্টাপাল্টা হুদাহুদি সমস্ত মানে আ ইসের কথাবার্তা আমি যে বলতেছেন? পয়েন্ট আপনার অফ তো জানা আছে এগুলা। হ্যাঁ, যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম যে, আমার কাছে এই বিষয়টা মনে হয়েছিল যে কাপ্পিন আশরাফ বা আবু রাফির মারাটা একটা নেসেসারি ইভিল এর মতো ছিল। যে একটা ২ টা মানুষ যখন বড় একটা ট্রাইব এর জন্য মনে করেন হাজার কয়েক হাজার মানুষের নেসেসারি জীবনের এভিল জন্য প্রমাণ করতে হুমকি হইলে তো আপনার তারা যে ষড়যন্ত্র করতেছিল সেটার প্রমাণ দিতে হবে। সেটারই তো কোনো প্রমাণ নাই। নেসেসারি এভিল বইলা দিলেই তো হইল না। তাইলে তো যে কেউ আপনার যদি এইভাবে আপনার যদি এইভাবে আপনার যদি যুক্তি তৈরি করেন, তাইলে তো আমিও আপনার মাইরা তারপর বলব একটা নেসেসারি এভিল ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। গোপনে আমার পরিবারকে মারার জন্য ষড়যন্ত্র করতেছিল। তাহলে তো যে কেউ যেকোনো মানুষকে মাইরা এই কথা বলবে ভাই। আ কিন্তু ভাই এটা তো ভাই ব্যক্তিগত ইয়ে ছিল না। এটা তো একটা রাষ্ট্রীয় উদ্যোগ ছিল। রাষ্ট্রীয় উদ্যোগের আমি ক্ষেত্রে তো ধরেন আমি বললাম যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারার ষড়যন্ত্র করছিল। এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। এইটাতে তাইলে জাস্টিফাইড হবে? না হবে না। আপনি করলে তো হবে না। যদি রাষ্ট্রপক্ষ ওমা! নিজের থেকে কোন গোয়েন্দা সংস্থা নিজের থেকে যদি মোহাম্মদ তো উদ্যোগ তখন নেয় যে না রাষ্ট্রপক্ষ ছিল না। মোহাম্মদ তো তখন কোন রাষ্ট্রপক্ষ ছিল না। মোহাম্মদ একটা মদিনা তখন মানে কিছুদিন হইলো গেছে। সেখানে গিয়া কয়েকটা ইহুদি গোত্রের সাথে সে একটা চুক্তি করছে। এছাড়া তো মোহাম্মদের আর কোন এখতিয়ার নেই অন্য আরেকটা গোত্রে ঢুইকা তার মানুষকে মারার। ঠিক। তবে আমি বিষয়টা পড়ে আমি মানে আমার কাছে যেটা মনে হয়েছিল যে হয়তোবা এই ২ জন ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি ছিল। এজন্য তাদেরকে মানে মারাটা তখন প্রয়োজন তো ছিল। কোন তাই হয়তো রাষ্ট্রই ছিল না। তখন টার্গেটেড আবার ছিল। রাষ্ট্র কি? মোহাম্মদ একটা গোত্রের কিছু লোকজন তারে মানে নেতা মানছে। কয়েকটা গোত্র তারে নেতা মানছে। এটা তো কোন রাষ্ট্রই না। এটা তো একটা তার মানে মানে মদিনার কিছু ট্রাইব তারে মানছে। তখন তাকে মেনে নিছে যে, তোমার কথা আমরা শুনবো, তুমি বিচার-টিচার কইরো।" এছাড়া তো আর ওর কোন ক্ষমতা নাই। তার মানে কি এটা মক্কা মদিনা থেকে সনদ মক্কা থেকে ফকির নিয়ে আইছে। ফকির নিয়ে আইসা মদিনায় আসছে। তারা ডাইকা ডুইকা আনছে। তুমি আইসা আমাকে ২-৪ টা বিচার-আচার করতে পারো তুমি। এ তো ম ম মক্কার ফকিরনি ছিল। মক্কা থেকে ফকির নিয়ে আইছে এখানে। এখানে থাকতে দিছে ওরে মদিনায়। এই কিভাবে রাষ্ট্রনায়ক হইল? রাষ্ট্রই বা কোথায়? রাষ্ট্রনায়কই বা কোথায় এখানে? ভাই এই ঘটনা কি মদিনা সনদ প্রতিষ্ঠার আগে না পরে? মানে আমরা যে জানি বিখ্যাত মদিনা সনদ যেটা। এটার আগের ঘটনা এই নাকি? কাব বিন আশরাফের গোত্র তো মদিনা সনদে সিগনেচার করছে। সেটাই আপনি পাইছেন কোথায়? এটা তো দেখা হয়নি। এটা দেখতে হবে আমাকে আবার সার্চ দিয়ে যে আসলেও সিগনেচার করছিল কিনা নিজের গোত্রের। এই যে এই যে বানু কুরাইজা গোত্রকে যখন বানু কুরাইজা গোত্র তো মদিনা সনদের ভিতরে ইয়াই ছিল না। মানে মদিনা সনদে যে করা গোত্রগুলো সেগুলোর ভিতরেই ছিল না। আর মুহাম্মদের তো শুরু থেকেই পরিকল্পনা ছিল ইহুদীদেরকে মেরে ফেলবে পরবর্তীতে। সে তো মানে আগে থেকেই বইলা আসছে। এবং বদরের যুদ্ধের পরে আপনি যদি পড়েন, বদরের যুদ্ধের পরে আপনি দেখবেন যে মুহাম্মদের সাহাবীরা গিয়া ইহুদীদের কাছে গিয়ে বলতেছে যে, "দেখো বদরের যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি। তোমরাও তাড়াতাড়ি ইসলাম কবুল করো। নাইলে তোমরা ইহুদী তোমাদের কিন্তু আমরা আরেকটু ক্ষমতা-টমতা হইলে তোমাদেরকেও কচুকাটা করব।" তখন যাদের সাথে চুক্তিতে ছিল মানে মুসলমানরা তাদেরকে এই হুমকি-দামকি দেওয়া শুরু করছে মুসলিমরা বদরের যুদ্ধে জেতার ইয়া নিয়ে। ঠিক আছে? যাই হোক ফুয়াদ সাহেব আপনি একটু ভালো করে পড়েন এই জিনিসগুলা। আর আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন সেগুলা কোন অবস্থাতেই অ্যা কোনভাবেই এই জিনিসগুলাকে কোন জাস্টিফিকেশন দেয় না। বরঞ্চ এগুলা যে একটা খুবই ইনজাস্ট, খুবই বাজে, খুবই নোংরা, খুবই বর্বর, অসভ্য কাজ ছিল এই জিনিসটাই প্রমাণ করে। আ ফুয়াদ সাহেব আপনি কি আর কিছু বলবেন? আ হ্যাঁ, আরেকটা ছোট প্রশ্ন ছিল মানে বলে শেষ করব। বিস্তারিত হ্যাঁ, হয়তো বলেন। বলতে হবে না। আপনি শর্ট করে যে একটা বিষয় যে ফারাজ ভাইয়ের সাথে একদিন আলোচনা হচ্ছিল যে উনি বলছিলেন যে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন নিতে হলে
আমাদের কি বলে সায়েন্স এর উপর নির্ভর করতে হবে কিনা? এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন করছিল যে, যারা মানে সেই আমলে এগুলার মানে ইন্টারপ্রিটেশন করে গেছে, তারা কি সায়েন্স এর মানে ভিত্তি করে এটা করছে কিনা? মানে উনি এই কথাটা এটা বলছে যে, কোরআনে অনেক সায়েন্স এর বিষয় আছে মানে আমরা এখন বলছি। তখন কিন্তু যারা অনেক আগে এটার মানে ব্যাখ্যা করে গেছে, তারা কি আসলে সায়েন্স এর সাহায্য নিয়ে ব্যাখ্যা করছে কিনা? মানে এরকম একটা দাবি করেছিল। তো সেদিন আমি আসলে উনার কথাটা পরে বুঝতে পারিনি। পরে শুনে মানে বুঝলাম যে উনি আসলে কি প্রশ্ন করছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, কোরআনের আয়াত তো আসলে মানে আপনি দ্বিমত হলে আমাকে বলতে পারেন। আমি যেটা বলছি শুনেন যে, কোরআনের আয়াত তো এজন্য নাজিল হয়নি যে আমাদেরকে বিজ্ঞান শিখাবে। তো কোরআনের আয়াত না, 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 নাজিলের ওয়েট, মেইন ওয়েট, 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 ওয়েট। বিজ্ঞান শিখাবে নাকি আ মানে গণিত শিখাবে এরকম কোন কথা তো এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে যে কোরআনে যেই দাবিগুলা করা আছে সেগুলা তো সত্য কথা। নলেজ ক্লেইম, তাই না? কিছু জিনিস হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে নলেজ ক্লেইম আছে কোরআনের ভিতরে, তাই না? হ্যাঁ, অবশ্যই। নলেজ ক্লেইম মানে হচ্ছে জ্ঞান আছে। কোরআনের ভিতরে কিছু সবকিছু সম্পর্কে বেশ কিছু জ্ঞান আছে। এখন বিজ্ঞান হচ্ছে সত্য জানার আমাদের কাছে একটা টুল, আমাদের কাছে বেস্ট এভেইলেবল টুল হচ্ছে বিজ্ঞান। যেটা দ্বারা আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যে উপনীত হই। ঠিক আছে? এখন কোরআন যেহেতু আমাদেরকে সত্যের কিছু দাবি করতেছে, তখন আমরা সেই টুলটাকে ব্যবহার করে দেখি যে কোরআনের দাবিগুলা সত্য কিনা। কোরআন যেটা দাবি করতেছে যে সত্যের ক্লেম করতেছে বা নলেজ ক্লেমটা করতেছে। এই নলেজটা সত্য কিনা সেটা আমরা সেই টুলটা ব্যবহার করে টেস্ট করে দেখি। যেটাকে আমরা বলি বিজ্ঞান। ঠিক আছে? এখন আপনি যে বললেন কোরআন তো বিজ্ঞান শিখাইতে আসে নাই। কোরআন বিজ্ঞান শিখাইতে আসে নাই। কিন্তু কোরআনের ক্লেইম গুলা সত্যের দাবি বা নলেজ ক্লেইম সেটাকে টেস্ট করতে হলে অবশ্যই বিজ্ঞানের সাহায্য নিতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা এক্সাম্পল দিলে ভালো হবে যে, সূরা নূরের ৪০ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে তাদের অর্থাৎ সে মানে যারা জুলুম করে মানে কাফেরদের বোঝানো হচ্ছে যে তাদের অন্তরটা হচ্ছে কি সমুদ্রের গভীরে উৎপন্ন অন্ধকার ঢেউয়ের মতো, যার উপরে স্তরে, স্তরে রয়েছে ঢেউ। তো এখানে কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য যে কাফেরদের মানে অন্তর্জাল যে কতটা মানে অন্ধকারাচ্ছন্ন, তারা যে অজ্ঞ, এটার একটা মানে এক্সাম্পল হিসাবে আল্লাহ নিয়ে আসলেন কি সমুদ্রের গভীরে উৎপন্ন অন্ধকার ঢেউ। এখন এইট আধুনিক এই এই বিজ্ঞান জিনিস এসে এই জিনিস ভাই মানে ওডিসিয়াস, ওডিসি, ওডিসির ভিতরে আপনি এরকম হাজার, হাজার জিনিস পাইবেন। আপনি ভাই যে সারা জিন্দেগিতে তো কোরআন ছাড়া আর কোন বই পড়েন নাই তো, হ্যাঁ? আপনারা তো কোরআন ছাড়া তো আর কোন বই তো জিন্দেগিতে নামও শুনেন নাই। হোমারের যে ওডিসিয়াস আছে, ওডিসিয়াসটা ভালো করে পড়েন। এরকম হাজারে, হাজারে জিনিস পাইবেন যে আপনি মানে হইবেন যে এত আগের মানুষ এগুলা জানলো কেমনে? ভাই এত আগের মানুষ এগুলা জানতো। এগুলো অনেক কিছুই এত আগের মানুষ জানতো। কারণ আপনারা জানেন না, কারণ আপনারা তো কোরআন ছাড়া কিছু পড়েন না ভাই, হ্যাঁ? আপনারাই এগুলা জানেন না। গ্রিসের লোকেরা বহু আগে থেকে উপবৃত্তাকার মুহাম্মদের বাপের জন্মের আগে থেকে উপবৃত্তাকার পথে যে পৃথিবী ঘুরে সেটা পৃথিবী যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরে সেটা মুহাম্মদের বাপের জন্মের বহু আগে বইলা গেছে। হাইপেশিয়া নামক একজন মহিলা হ্যাঁ, আমি আমি এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী। আপনার সাথে একমত। হ্যাঁ, আমি হ্যাঁ? এই উদাহরণটা আনছিলাম। কিন্তু ভাই একইভাবে আমি যেটা হাইপেশিয়ার জীবনে দেখছি যে, অনেক ক্ষেত্রে হয়েছে কি এরা জানতো ঠিক আছে, কিন্তু এটা তো মানে ইন্টারন্যাশনালি অনেক সময় এস্টাবলিশ করতে পারে না। তাদের গোত্রের কারণে তাদের মেরে ফেলা হইছে তাদের গবেষণায় যেমন যে সূর্য যে পৃথিবীর চারপাশে ঘুরে, আমরা কিন্তু এখনো জানি যে এটার মানে ক্রেডিট দেওয়া হয় কিন্তু গ্যালিলিওকে। কিন্তু এখন এসে আমরা বলি যে হ্যাঁ, হাইপেশিয়া বা আগের কিছু লোক হাইপেশিয়া না, জানতো। কিন্তু মেইন অ্যারিস্টাকার্স ক্রেডিট তো এটা বহু আগে বইলা গ্যালিলিওকে গেছে। দেয়। হ্যাঁ, কিন্তু মানে তাদের এটা ওইভাবে মানে ইন্টারন্যাশনাল তো এস্টাবলিশ না। হয়তো নির্দিষ্ট কিছু লোক জানতো। মানে গোটা বিশ্বের লোক তো আর জানে যায়নি যে তাদের এই আবিষ্কারটা মানে হইছে। আর মানে ভাই আমি মানে ভাই যেটা বলতে আপনি চাচ্তেছি। আপনাকে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে মনে করেন এই যে মানে কোরআন এবং হাদিসে যেই কনসেপ্টের কথা বলা আছে। যেমন ধরেন একটা বাম আ আ হাদিসে কুদসি এবং বুখারী মুসলিমের যেটা আছে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া ইবাদত বন্দেগী করে এবং উদিত হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে। যখন তাকে অনুমতি দেওয়া হয় তখন সে আবার উদিত হয়। একদিন তাকে অনুমতি দেওয়া হবে না। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এইটা হাদিসে কুদসি থেকে অনেকগুলা হাদিস গ্রন্থে আছে। এখন এই হাদিসটা যদি আপনি ভালোভাবে এনালাইসিস করেন এবং ইমাম ইবনে উসাইমিন সরি ইমাম মা কি বলে উনার নাম? উসাইমিন যে হচ্ছে কি গত শতাব্দীর আ সবচাইতে বড় ইসলামিক সালেহ আল স্কলার হোসাইনী, সালেহ আল হোসাইমিন, শাহেখ হ্যাঁ। সালেহ আল হোসাইনী। সালেহ আল হোসাইমিন এই হাদিস এবং কোরআনের আয়াতগুলা থেকে এই সিদ্ধান্তে উপনীত হইছে যে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। ঠিক আছে? সে তার ফতোয়া গ্রন্থে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলছে যে কোরআন এবং হাদিস থেকে এই সিদ্ধান্তেই শুধুমাত্র আসা যায় যে পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির, সূর্য ঘোরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এখন আপনি যদি এই কোরআন এবং হাদিসে যেই ক্লেইমটা আছে এটা তো একটা সত্যের দাবি, তাই না? এটা তো একটা বাস্তব জগতে যে ঘটনা গুলা ঘটতেছে সেগুলা সম্পর্কে এক ধরনের দাবি যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। এটা তো সূর্য সম্পর্কে একটা জ্ঞান, একটা নলেজের ক্লেইম। তখন আমরা তো আমাদের বিজ্ঞানের জ্ঞান দ্বারা এই জিনিসটাকে অবশ্যই টেস্ট করে দেখব যে এই দাবিটা সত্য কিনা। যদি আমরা দেখি এই দাবিটা ভুল, তখন তো আমরা অবশ্যই বলব যে এইটা
এখানে ভুল বক্তব্য আছে। তখন যদি আপনি বলেন, "না, না, 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 কোরআন তো বিজ্ঞানের বই না। কোরআন তো বিজ্ঞান শিখাতে আসে নাই।" না, আমরা কেউ বলিও নাই কোরআন বিজ্ঞান শিখাতে আসছে। আমরা বলেছি কোরআনের যে ক্লেইমটা আছে, যে দাবিটা আছে, সেইটা আমাদের যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে আমরা যে বিজ্ঞানের যে জ্ঞান আছে, সেই জ্ঞান দ্বারা টেস্ট করলে দেখতে পাই যে এটা সম্পূর্ণ একটা গাঁজাখুরি, অশিক্ষিত মানুষের কথা এবং মূর্খ মানুষের কথা। এবং আমরা এটা বুঝি যে মোহাম্মদ সেই সময়ে যতটুক তার ওই মানে ভেড়া চড়ায় যতটুকু তার জ্ঞান বুদ্ধি হইছে সেখান থেকে সেই কথাটা বলছে। এটা আমরা খুব পরিষ্কারভাবে এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি। বলেন এবার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমি যেটা বলতে চাচ্ছি বুঝাতে পেরেছি কিনা যে হ্যাঁ, কোরআনের বিষয় এখন অনেক আধুনিক যুগে এসে অনেকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে। কিন্তু কোরআনের মেইন উদ্দেশ্য তো মানুষকে বিজ্ঞান শিখানো না। কিন্তু অনেক সময় ভাই ইনডাইরেক্টলি বিজ্ঞান বিজ্ঞানের সাথে সামঞ্জস্য পাওয়া যায়। আবারও বলতেছি বিজ্ঞান হচ্ছে একটা টুল, যে টুলটা দিয়ে আমি সত্য জানতে পারি। ঠিক আছে? আমার মনে হচ্ছে আপনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন। আমি কি কথাটা বললাম সেটা নিয়ে আরেকটু ভাবেন। তারপরে আরেকদিন এসেন। ঠিক আছে ফুয়াদ ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ অনেকক্ষণ কথা বলার জন্য। আর দেখছি যে আপনার মানে যে সংশয়.com এর ভিডিওতে আমার সাথে অনেক আলোচনাই দেখলাম যে ভিডিও আকারে মানে আপনার এখান থেকে মানে লাইভ থেকে কেটে প্রকাশ করা হয় না? অনেকগুলো আসছে। তো মনে হচ্ছে যে আপনার সাথে আলোচনা হয়তো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। কারো মতো হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনি মানে আবারও আসবেন অযোগ্য অবশ্যই। আলোচনা করতে চাইলে হ্যাঁ, অবশ্যই আসবেন। সামনে ভদ্রভাবে আলোচনা করলে, ভালোভাবে আলোচনা করলে অবশ্যই আমাদের লাইভের দরজা সবসময় খোলা থাকবে। অবশ্যই আপনি কি আমার থেকে অভদ্রতা পেয়েছেন কখনো? আমি তো সর্বোচ্চ না, মানে না, ভদ্রতা না, না। চেষ্টা করি আরকি। এখন ঠিক আছে ভাই, মানুষ ভালো মাত্রই তো থাকেন। ভুলের ঊর্ধ্বে না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। আশা করি ভালো থাকেন। ভালো থাকবেন। তাহলে আজকে আমরা লাইভটা